এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজন এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আগামী 17 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা এবং এই সময়টাতে যাত্রাপথের সড়ক মহাসড়কে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা কিন্তু দেখা যায়। বিশেষ করে যদি বলি কোরবানির ঈদে পশুবাহী ট্রাক চলাচল করায় সড়কে দেখা যায় অতিরিক্ত যানবাহনের চাপও, সাথে সাথে বাড়তি যানজটের সাথে সাথে অতিরিক্ত ভাড়া আদায়, পাশাপাশি যদি বলি চাঁদাবাজি, এই সব কিছুর ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ। আমরা আজকে চেষ্টা করব এসব নিয়ে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে কথা বলার জন্য এবং হ্যাপেনিং পয়েন্টের বিষয় আমরা নির্ধারণ করেছি ঈদে ঘরমুখ মানুষের যাত্রা বিড়ম্বনা নাকি শুভযাত্রা, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে স্টুডিওতে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদিকুর রহমান হিরো, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই যে প্রশ্নটা একটু রাখতে চাইবো যে ঈদে 1 কোটির মতো মানুষ ঢাকা ছাড়বে, তাদের জন্য আসলে পরিবহন কি সম্পূর্ণভাবে প্রস্তুত? আসলে পরিবহন প্রস্তুত মানে সিস্টেমগুলা যেটা করা দরকার সেগুলো নিয়ে আমরা বিশদভাবে আমাদের মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ঢাকা ডিভিশনাল কমিশনার, পুলিশ কমিশনার, আইজিপি, সব জায়গায় এগুলো নিয়ে বিস্তারিত বিএটিএস মাধ্যমে আলোচনা হয়েছে একাধিকবার আমাদের সাথে। আমরা প্রতি ঈদের সময় এগুলো আলোচনা করি এবং সেগুলোর আমরা চেষ্টা করি যে কীভাবে যাত্রীরা ঘরমুখী যাত্রী যেতে পারে সুযোগভাবে, সুন্দরভাবে। সেটা নিয়ে আমরা মোটামুটি প্রস্তুতি একটা তো প্রতি বছর এটা রুটিন ওয়ার্ক আমাদের আমরা করে আসতেছি এবং এবারও সেরকম একটা করছি। বাকিটা হলো যে সামনে পরিস্থিতির উপরে নির্ভর করবে যে কতটুকু আমরা সাকসেসফুল হতে পারি। আচ্ছা, হাইওয়েতে যানজটের পিছনে আসলে কাদেরকে দায়ী করবে না, বা আপনার কি মনে হয়? যাত্রীরা একরকমের অভিযোগ করে থাকে যে ড্রাইভাররা হাইওয়ের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে, এবং ড্রাইভাররা যেটা বলে যে রাস্তার জন্য তারা দ্রুত গাড়ি চালাতে পারে না হাইওয়েতে। আপনি এটার পেছনে কোন কারণটাকে দায়ী মনে করছেন? দেখেন, বিশেষ বেসিক্যালি এই যে কথাটা বললেন আপনি যে রাস্তার মধ্যে যাত্রী নেয়, এটা ধরেন আপনি ঈদ ছাড়া যদি আপনি বলেন তাহলে মেনে নিব, হ্যাঁ সেটা তারা করে, কিন্তু ঈদের মধ্যে সে সুযোগ নাই। সুযোগ এই জন্য নাই যে এত পরিমাণ যাত্রী ঢাকা থেকে মফস্বল এলাকা যায় যে রাস্তা তাদের যাত্রী নেওয়ার প্রয়োজন পড়ে না। উপরন্তু দেখা যায় যে কিছু বাস টার্মিনাল ঢাকার শহরে ঢুকে তারা মাঝপথ থেকে যাত্রী নিয়ে যেতেছে। তো সেখানে আমি মনে করি যে এই জায়গায় ড্রাইভারদেরকে দোষ দিলে কাজ হবে না বা এটা উচিত হবে না। উপরন্তু যদি আপনি বলেন যে সেখানে যে বিভিন্ন রাস্তাঘাটের আশেপাশে আপনি ধরেন প্রত্যেকটা হাইওয়ের পাশেই আপনার এই যে এখন কুরবানির গরুর বাজার করা হয়েছে, হাট করা হয়েছে, এছাড়া তো সাপ্তাহিক বাজার, প্রতিনিয়ত বাজার তো আছেই। পৃথিবীতে কোথাও কিন্তু আপনি দেখবেন না যে হাইওয়ে বা মহাসড়কের 1 কিলোমিটারের মধ্যে এই ধরনের কোনো কিছু থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে আছে। তো থাকার কারণেই ধরেন প্রেশারটা এরকম যে গরুর হাটের কিছু মানুষ আসা যাওয়া করতেছে, গরু নিয়ে আসতেছে, মানুষ যাইতেছে। তো ধরেন ঈদের মানে রোজার ঈদে তো 1 ওয়ে, এখন তো 2 এর একটা ঝামেলা, মানে গরু নিয়ে আসতেছে, কিছু কেউ যাচ্ছে, আবার কেউ গরু কিনতে আসতেছে এবং গরু নিয়ে মহাসড়ক দিয়ে হেঁটে যেতেছে। তো এই যে জটিলতা, এইটা ধরেন একটা কঠিন বিষয় এবং এটা আসলে কন্ট্রোল করাটা সম্ভব না। এই জন্য যে আমরা কিন্তু প্রতি বছরই এই ঈদ কিন্তু হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন সৌদি আরবে হজ হয়, তো ওদের হজ হয় দেখেন আপনি, ওরা কিন্তু একটা সিস্টেম করে নিছে যে হজের সময় যেহেতু লোক সংখ্যা বাড়বে সেহেতু কিছু সড়কে তারা করে রাখছে যেটা নাকি হজ ছাড়া এগুলোর কোনো কার্যকারিতা নেই, কিন্তু হজের সময়টা তারা ওপেন করে দেয়। সিমিলারলি তারা বহু গাড়ি, সরকার হাজার হাজার গাড়ি তারা রেখে দেয়, বাস 3 মাসের কন্ট্রাক্টের বাইরে থেকে ড্রাইভার এনে সে গাড়িগুলো চালায়, যাতে হজের সময় মানুষের যাতে এই লক্ষ লক্ষ হাজিদের সমস্যা না হয়। তার মানে কি, তার মানে এক্সট্রা লোডে যেটা হচ্ছে, লোডের জন্য তারা কিন্তু সে অ্যারেঞ্জমেন্ট করছে, স্পেশাল কিছু ব্যবস্থা, কিন্তু আমাদের এখানে সে ব্যবস্থা নাই। আমাদের এখানে যে ধরেন যে পরিমাণ, যে পরিসংখ্যান গাড়ি আছে, বাস আছে, সে বাসটা তো মানে আসলে তো সেই ঈদের সময় যে যাত্রীরা যায় সেই বাসটা, এত বাস যাত্রীদের জন্য নেওয়ার মতো সুযোগ নাই। তো যেহেতু সুযোগ নাই সেহেতু আপনি অবশ্যই একটা ঝামেলা তো সৃষ্টি হবেই। তো এইটা আমার মনে হয় যে সরকারের কিছু ভর্তুকি দেওয়া হইলেও এটা উচিত যে ওই সময় কিছু বাস তারা কিনে রাখলো, যে তারা এটাকে প্রতিটা 2টা ঈদের সময় এটা কাজে লাগাতে পারে। এখন সরকার তো জনগণের সরকার, তাই না? যেখানে বিএডটি রাজস্ব নিচ্ছে সরকার, বিভিন্নভাবে ভ্যাট নিচ্ছে, তো আমার মনে হয় যে এগুলো জনগণের জন্য এরকম কিছু চিন্তা ভাবনা করা উচিত প্রতি ঈদের সময়, যাতে এই যাত্রীদের জন্য ভোগান্তি না হয়। তো সেটা আমাদের তো এখানে সেরকম নেই। হ্যাঁ, যদিও সরকার সিরিয়াসলি পদক্ষেপ নেয়, যেমন আপনার ট্রেন,
স্পেশাল কিছু ট্রেন দেয়, কিছু বাস দেয়, বিআরটিসি বাস দেয়, কিন্তু সেগুলো 100% কার্যকারিতা হয় না। ধরেন কিছু হয়তো 10% 20% জোগাড় হয়, কিন্তু বাকি 80%ই সমস্যা থেকে যায়। তো এগুলো নিয়েই তো আমাদের চলা, এবং সেটা ধারাবাহিকভাবে চলতেছি, এবং ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করতেছি যতটুকু পারা যায় মানুষকে কষ্ট না দিয়া তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। উই আর ট্রাইং আওয়ার বেস্ট ইনশাআল্লাহ। চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, একটু এবার পরিবহন ব্যবস্থা আরেকটু বিষয় যেটি তুলে ধরতে চাই, যে কাউন্টারগুলিতে ভাড়ার নৈরাজ্য চলে কিন্তু একরকমের, যেখানে অন্যান্য মুসলিম দেশে আমরা দেখতে পাই যে ঈদে সব কিছুরই দাম কমে যায়, গাড়ি ভাড়াও যদি বলি সেটাও কিন্তু কমে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা উল্টো চিত্র দেখতে পাই, ভাড়া কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কি বলার আছে? দেখেন, এখানে আমি আপনাকে বলি, আমাদের মালিক এবং শ্রমিক, সরকারের প্রশাসন, আমরা ত্রিপক্ষীয় একাধিক বৈঠক করছি, এবং আমাদের কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশনা আছে যে কোনোভাবেই ভাড়া বেশি নেওয়া যাবে না। এবং আপনি জানেন কি না জানি না যে আমাদের প্রত্যেকটা ঈদের সময় কিন্তু বিআরটি এর ম্যাজিস্ট্রেটরা কিন্তু প্রত্যেকটা টার্মিনাল মনিটর করে এগুলো, কিন্তু এই মনিটর করার মধ্যে দিয়া তারপরে আমরা বলবো না যে 100% সাধু, কিছু তো অপ্রীতিকর ঘটনা ঘটেই। আমরা যদি আমাদের এখানে কমপ্লেনের বক্স থাকে, বিআরটি এর নিজস্ব তারা একটা দেয় বসার, মানে কাউন্টার ব্যবস্থা করে তারা এখানে লেখা রাখে যে অভিযোগ কেন্দ্র। যদি কোনো যাত্রীর কাছে এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই তারা সেখানে কমপ্লেন দিলে আমরা ওখানে আমাদের সমন্বয়, বিআরটি এর ম্যাজিস্ট্রেট এবং আমাদের এবং পুলিশ তিনটার সমন্বয়ে আমরা এটা করি, মালিক শ্রমিক। তো তখন যদি তারা অভিযোগ দেয় তাহলে অবশ্যই সেটা তৎক্ষণাৎ ব্যবস্থা হয়, এবং সেটাকে আমরা অবশ্যই সে ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। সেরকম অভিযোগ কি পড়ে? হ্যাঁ, অভিযোগ পড়বে না এমন কোনো কথা না। গত রমজান ঈদেও আমরা দেখছি অনেক জায়গার মধ্যে অভিযোগ পড়ছে, এবং সেটা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে কারো কোনো কনসিডার করা হয় না। মানে আমরা যে জিনিসটা আমরা সম্মত হই, সে তার বাইরে কিছু করলে আমরাও তো সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। সেটা হয় তার মধ্যে বিচ্ছিন্ন ঘটনা তো ঘটবেই, কিছু ঘটনা ঘটে। একবার আমি আপনাকে বলবো না যে 100% সব জায়গায় ফেয়ার থাকে, কিছু আনফেয়ার হয়, কিন্তু লোকরা যদি সাহস করে কমপ্লেন অনেকে দেয় না, মনে করে ভাই আমি একটা টিকিট পাইছি, বেশি টাকা দিয়েছি, আমি কমপ্লেন দিয়ে যাবো, যদি বিশৃঙ্খলা আবার কোনো রকমের ঝামেলা করে যায়, যদি আমি মনে করি এরকম যদি আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনি যদি এটার ভয়ে যদি প্রতিবাদ না করেন তাহলে এটা সিস্টেম চলতে থাকবে, কিছু অসাধু লোক সে এটা করবেই। অতএব আমি মনে করি যে যারা এরকম পরিস্থিতির শিকার, তারা প্রত্যেকটা টার্মিনালের মধ্যে বিআরটি এর নিজস্ব অভিযোগ কেন্দ্র আছে, সেখানে মালিক শ্রমিক প্রশাসনের সমন্বয়, পুলিশের সমন্বয় করা আছে। আমি মনে করি আপনারা অভিযোগ দিলে সেটা ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যাত্রী যারা থাকেন তাদেরও কিন্তু যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রতিবাদটা খুব সাহসের সাথে করা উচিত, এবং করলেই একটা সময় এটা পরিবর্তন হবে। একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে সড়কের চাঁদাবাজি নিয়ে একটু জানতে চাইবো, যে ঈদ এলেই এটা বেড়ে যায়। আপনারা পরিবহন নেতা হিসেবে সড়কে চাঁদাবাজি নিয়ে সোচ্চার আমরা খুব একটা দেখছি না, এটা আসলে কেন? আসলে দেখেন, এটাও ঠিক না। আমরা পরিবহনে 2021 সালে আমরা অলরেডি একটা চাঁদাবাজির একটা নীতিমালা আমরা সরকারের কাছে সাবমিট করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অনুমোদনও করছে। তো সেটার উপরে কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের সার্কুলার দিয়েছি, মালিক শ্রমিকের যৌথ আমাদের কেন্দ্রীয় বা বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এবং সড়ক পরিবহন ফেডারেশন। এরপরে ধরেন সেখানে তো আইন শৃঙ্খলার আইন প্রয়োগকারী সংস্থা লোকেরা আছে, তাদের এটা মনিটর করা দরকার যে সেটা কি সেভাবে কার্যকলাপ হচ্ছে কিনা, বা সে ধরনের ঘটনা ঘটছে কিনা। তো আমার মনে হয় যে এটা অলরেডি আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে অনেক জায়গায় অনেক গ্রেফতারও হয়েছে, এবং এই চাঁদাবাজির অভিযোগে তারা অ্যাকিউজড হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং আমরা কিন্তু সেখানে তাদের ব্যাপারে কোনো রকম করি নেই, মানে ধরেন কোনো আন্দোলন বা হস্তক্ষেপ বা তার ব্যাপারে সুপারিশ করা আমরা করি নেই। কারণ আমি আপনাকে বলি, দেখেন এখানে আমাদের প্রায় 60 লাখের মতো শ্রমিক আছে, এবং প্রায় 4.5 লক্ষের মতো মালিক আছে। এখানে সবাই সৎ না, কিছু অসৎ আছে, এবং তারা এগুলো করবে, এটি স্বাভাবিক। প্রত্যেক জায়গায় প্রত্যেক সেক্টর এরকম আছে। তো আমরা চাই যে আইন যদি নিজস্ব গতিতে চলে, আর আমাদের যারা আমরা নেতৃস্থানে আছে তাদের মধ্যে স্বচ্ছতা থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এরকম হওয়ার কথা না। কিন্তু আসলে আমরাও অনেকেই বড় নেতা হয়ে অনেক জায়গায় অস্বচ্ছ হয়ে যাই। এখন ধরেন অস্বচ্ছ যদি আমি হয়ে যাই, তাহলে আমার যারা নিচের লেভেলে তারা তো আরও বেশি অস্বচ্ছ হবে। তো সেগুলো আমার মনে হয় যে সরকারের উচিত এগুলো একটু মনিটর করা, এবং আমি মনে করি যে সব সাইড থেকেই যদি একটা প্রতিবাদ আসে এবং সবাই যদি সজাগ হয়, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে যতটুকু কমপ্লেন আছে এটা আস্তে আস্তে নিরসন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যে বিষয়টা বলছিলেন, শাস্তি যখন দেওয়া হয়, শাস্তির ভয়টা কেন যারা অন্যায় করে তাদের মধ্যে ঢোকে না? সেরকম পর্যায়ে শাস্তিটাকে আসলে দেওয়া হয়? আসলে যেটা বললেন আপনি যথার্থ বলছেন, আসলে কিন্তু না, এই যে শাস্তি একটা পাওয়া যাবে এবং আমি শাস্তি পাইতে পারি, এই ভয়টা অনেকের মধ্যে নাই।
হ্যাঁ হ্যাঁ এবং এই ভয়টা নেই, এটা আমাদের জিনগত সমস্যা কিনা এই জন্য, বিকজ আপনি দেখেন করোনার সময় মানুষ যেরকম আতঙ্কিত হয়ে গেছিলো, আল্লাহকে দেখে ভয় পাইছে, কেন মসজিদ বন্ধ, সরকার কেন বন্ধ করলো মসজিদ নামাজ যেতে যাবে ওরা, কেন আমরা, এটা নিয়ে কিন্তু অনেক কথা বলছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে যখন মসজিদগুলো ওপেন করে দেওয়া হলো, এখন কিন্তু দেখবেন মসজিদের খালি থাকে। তার মানে কি ওই সময় করোনার ভয়, একটা মৃত্যুর ভয়ে মানুষের মধ্যে যেরকম প্রতিক্রিয়া ছিল, এখন আস্তে আস্তে কিন্তু সেই ভয়টা কেটে গেছে। এটা আমাদের নেচারের মধ্যে আছে যে আমরা আসলে যখন ধরপাকড় শুরু হয়, সরকার যখন খুব সিরিয়াস নেয়, তখন আমরা সবাই ভালো হয়ে যাই। আবার পর্যায়ক্রমে যখন সরকার একটু শীতল হয়, আর দেখেন সরকারই কি করবে, রাষ্ট্রের যখনই একটা ভালো কাজ সরকারের পদক্ষেপ নেয়, তখনই আপনি দেখেন যে সরকারকে ডিস্টার্ব করার জন্য আবার কিছু পলিটিক্যাল দল বিভিন্ন প্রোগ্রাম দিয়ে রাখে। আর সরকার রাষ্ট্রের প্রোগ্রাম ঠেকাবে না দুর্নীতিবাজ বা চাঁদাবাজদেরকে নির্মূল করবে, অনেকগুলো জটিলতা এসে যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আরো আলাপ করব। তাছাড়া পাশাপাশি হাইওয়েতে ঈদের সময়টাতে লক্কর ঝক্কর গাড়ি চালানোর একটা প্রবণতা আমরা দেখি। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে চাই। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ওকে, ধন্যবাদ। আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন, ফিরছি একটা বিরতির পর। ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমাদের আজকে কথা বলার বিষয় ছিল ঈদে ঘরমুখো মানুষের যাত্রা বিড়ম্বনা নাকি শুভযাত্রা। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়টি আপনার কাছে রেখেছিলাম যে ঈদ এলেই লক্কর ঝক্কর বাসকে রং করে হাইওয়েতে নামানো হয় এবং এতে করে দুর্ঘটনার একটা আশঙ্কা বেড়ে যায়। ঈদেই কেন এই বাসগুলোকে রং করে রাস্তায় নামাতে হবে? এটা ওপেন সিক্রেট বিষয়, এটা তো আপনার সরকারি অনুমোদন দেয়। ধরেন এই বাসগুলো লক্কর ঝক্কর যেগুলো পরে থাকলে, তো আপনি জানেন যে সরকারি বিধি মোতাবেক এগুলা রুট পারমিটও দেয় না এবং এটা চলার কোনো সুযোগও নেই। কিন্তু যখন দেখা যায় যে ঢাকা শহর থেকে মানুষ যাইতে পারতেছে না ঘরমুখী, বাসের ওই যে জ্যামের কারণে ধরেন বাসটা আসতে পারতেছে না, তো বাস যদি আসতে না পারে তাহলে আপনি বাস প্যাসেঞ্জার যাবে কীভাবে? তো তখন কি করে সরকার, এই যে লক্কর ঝক্কর যাই আসুক না কেন ভাই, তাড়াতাড়ি আগে প্যাসেঞ্জার ঢাকা থেকে রিমুভ করো, মানে এই একটা তখন সবাইকে অনুমোদন, মানে অঘোষিত একটা ফ্রিডম নিয়ে দিয়ে দেয়। এটা যেহেতু ওই ধরনের বাসের মালিকরা দেখে যে প্রতি বছরের কোনো সুযোগ পাওয়া যায়, কোনো সমস্যা হয় না, তো তখন তারা ওইটাকে তো জায়েজ করে নেয় এবং সেটাই করে। ওই ধরেন আমার বাসটা এখন ডেট ফেল হয়ে গেছে আমি 2টি ঈদের জন্য রেখে দিলাম যে ঠিক আছে 2 ঈদের কোনো ইনকাম করে পরে আমি এটা ডাম্পিংয়ে পাঠাবো। তো এইটা এরকমই হচ্ছে এবং এটা প্রতি বছরই এই সিস্টেমটা চলছে। কিন্তু দুর্ঘটনাগুলো যে বেড়ে যায়, হ্যাঁ দুর্ঘটনা বাড়ে, শুধু একটা না, দুর্ঘটনার পাশাপাশি দেখেন আমি মনে করি এটা এক্সপার্টদের চিন্তা ভাবনা করা উচিত যে এই যে লক্কর ঝক্কর গাড়িটাই অধিকাংশ গাড়ি কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এসে অকেজ হয়ে যায়। আচ্ছা, অকেজ হওয়ার পরে যে কারণে আপনি এই লোকগুলাকে ডিসপাস করার জন্য আপনি গাড়িগুলো অ্যালাউ করলেন, একটা গাড়ি যদি রাস্তার মধ্যে অকেজ হয়ে যায় এই তেলে কিন্তু ওইখানে মনে করেন কয়েক ঘন্টার জন্য জ্যামের একটা ঈদের সময় যদি একটা বাস কোথাও যদি 10 মিনিট হোল্ড করে, 10 মিনিটে কত হাজার গাড়ি দুই পাশে আটকে যাবে। তো সেই জন্য আমি মনে করি যে এটা সরকারের উচিত এবং যারা এই ব্যাপারে যারা এক্সপার্ট তাদেরকে আমার মনে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, পরিবর্তন করা উচিত যে কি। আর সবচেয়ে বড় কথা হলো দেখেন, গণপরিবহনের জন্য আপনি কথা বলেন তাহলে বিদেশে অনেক জায়গায় আছে গণপরিবহনের জন্য, কিন্তু সেখানে একটা আলাদা ফ্যাসিলিটিস আছে। এই যে আমি তুরস্কতে গেছিলাম, সেখানে দেখছি যে মাছ দিয়ে তারা একটা গণপরিবহনের একটা ব্যবস্থা করছে যে শুধু ওই বাস ওইখান দিয়ে তারা চলবে, ওই রোডে অন্য কেউ চলবে না, বাকি দুই সাইডে চলতেছে। তো যেহেতু গণপরিবহন গণমানুষের জন্য এবং গণমানুষের সংখ্যা বেশি, সেই জন্য আমি মনে করি যে সরকারের ভবিষ্যতে এরকম একটা পরিকল্পনা উচিত যে মানে বাংলাদেশের সব মহাসড়কের পাশাপাশি একটা করে গণপরিবহনের জন্য একটা সেপারেট রোড 1-2 করে দেওয়া উচিত, যাতে শুধু এখানে শুধু বাস চলতে পারে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে আমার এই জ্যামটা হবে না, মানুষ হয়রানি হবে না, দুর্ঘটনার হারটাও কিন্তু অনেকটা কমে আসবে। আমরা আসলে আরেকটু প্রশ্নে যেতে চাই যে আমরা যত করেই বলি গণপরিবহনের তো আসলে একটা সংকট থেকেই যায় এবং সেই সংকটটা কাটানোর জন্য আমরা মোটরসাইকেলকে গণপরিবহন বানিয়েছি। হাইওয়েতে এটা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? কারণ মোটরসাইকেল দুর্ঘটনার হার তো অনেক বেশি হাইওয়েতে। দেখেন, আপনি যদি বলি আমরা তো আমাদের কেন্দ্রীয় ফেডারেশন এবং বাংলাদেশ সড়কের পক্ষ থেকে আমরা সরকারের সাথে 2012 সালের আমরা অলরেডি মন্ত্রণালয় এটা নিয়ে একটা জোর দাবি করার পরে অলরেডি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছিল আর
হাইওয়েতে মানে সরি এই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা হবে না উইদাউট এনি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে করা হবে। তাহলে আস্তে আস্তে এটা, কিন্তু দেখা গেল যে এক সপ্তাহের মধ্যে আবার সিদ্ধান্তটা পরিবর্তন হয়েছে। তার মানে এই যে ধরেন কেন পরিবর্তন হয়েছে, যখন অনেক ঘন্টা হয়ে গেছে, এটা কি করা দেবো। ঠিক এই কথা বলে কিন্তু রিক্সাকে জায়েজ করা হইতেছে, এই কথা বলে কিন্তু আপনাকে এই যে কি বলে ব্যাটারি চালিত রিক্সা জায়েজ করা হইতেছে, এই কথাগুলো কিন্তু নসিমন করিমকে জায়েজ করা হইতেছে যে ভাই মানে এত লোক কোথায়, তাহলে কিভাবে তারা চলবে। বাংলাদেশ সরকার একটা আইন করলো, সেই আইনের মধ্যে বলা হইলো নসিবন পরিবহন দিলে চলবে না, মহাসড়কের ধারে কাছে আসতে পারবে না। সেই জিনিসগুলোকে একটা পর্যায়ে দেখা গেলো যে কি বলতেছে লোকাল এমপি বা লোকাল নেতারা তারা আইনকে বাধাগ্রস্ত করেছে, প্রশাসন সেখানে করতে পারতেছে না। কেন? যে তারা বলছে আমার ভোটার, তুমি তাকে গাড়ি আটকাই দিলে আমার সে লোক না খেয়ে মরবে। তো এই চর্চা কিন্তু আপনি ভারতের পার্শ্ববর্তী ভারতেও নাই। আপনি ভারতও যান, সেখানে একটা সিস্টেম, সেখানে ছিল না একসময় রিক্সা, আপনার মানুষ নিজে ইউজ করতো, যে মানুষ মানে নিজেটাই, তো সেগুলো কোথায় গেছে এখন? সেগুলো সিস্টেমে নিয়ে আসছে, শতকরা 90% ডিলিট করে তাদেরকে অন্য একটা কর্মস্থান ব্যবস্থা হয়েছে, এদেরকে 10% রাখছে জাস্ট মডেল হিসেবে। তো এগুলো আমি মনে করি যে সরকারের এগুলা সব কিছু ঘাটায় দেখা দরকার। আমরা এখানে দেখেন সরকার অনেক উন্নয়ন করছে, আপনার এলিভেটর করছে, মেট্রো ট্রেন করছে, হাইওয়ে করছে, সবই আছে, কিন্তু তা বোধহয় কিন্তু জটিলতা যাচ্ছে না। কেন? পরিকল্পনার অভাব। এই পরিকল্পনাগুলো আরো নিখুঁতভাবে করলে আমার মনে হয় আস্তে আস্তে একসময় ঠিক হয়ে যাবে। জ্যাম থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি না এখনো। পাচ্ছি। আচ্ছা, অভিযোগ আছে ড্রাইভারদেরকে ডাবল ট্রিপ মারানো হয়, বা যদি আরেকটু আমি সঠিক করে বলি যে প্রেসার দিয়ে তাদেরকে বাধ্য করা হয় গাড়ি চালানোর জন্য। আপনি একজন পরিবহন নেতা, আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন, এটা কতটুকু সত্যি? দেখেন, এটা বললে তো নিজের গায়ের উপরে আসে, তাও কিছু বলতেই হয়। হ্যাঁ, আমাদের পরিবহন শ্রমিকরা বড় নিঃস্ব, বড় অসহায়। অসহায় কেন? ধরেন তার বাসস্থানের কোনো নাই, তার চাকরির কোনো পার্মানেন্টের কোনো তার নিশ্চয়তা নাই, তার বাচ্চাকে লেখাপড়া করবে সেটার জন্য অ্যারেঞ্জমেন্ট নাই, তার মেডিকেল চিকিৎসা করবে সে ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। তো আপনি লক্ষ্য করেন যে বাসের যারা মালিক তারা কিন্তু, আপনি নিশ্চয়ই অনেক জায়গায় দেখছেন যে একটা বাসের থেকে, একটা ট্রাকের থেকে কেউ 1000 গাড়ির মালিক হয়েছে, কিন্তু আপনি যদি সেই কোম্পানিতে খবর নেই, সেই ড্রাইভারদের গতি দেখি, ড্রাইভারে কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। তার মানে আপনি যে কোনো আপনার প্রফেশন থেকে বলেন, আপনি যদি সেখানে যদি আপনার খাবার অভাব থাকে, আপনি চিকিৎসার অভাব থাকে, আপনার বাচ্চার লেখাপড়ার টেনশন থাকে, আপনি কিভাবে একটা গাড়ি চালায়, আপনি সুস্থভাবে গাড়ি চালায় এই জায়গা থেকে নিয়ে দেবেন? তো যেই জন্য সে অর্থনৈতিকভাবে তার দুরবস্থা আছে, অর্থনৈতিক সচ্ছলতা নেই বলে যখনই তাকে ডবল টিপের কথা বলে তার অনিচ্ছাকৃত তাদেরকে যেতে হয়, কোনো ওয়ে নেই, যেতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে প্রতি বছরই কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রী চলাচলের জন্য, কিন্তু শেষ মুহূর্তে সেগুলো কাজে লাগে না, কেন, কি বলবেন? না, ওই যে বললাম যে সরকার তো আন্তরিকভাবে সেই সিদ্ধান্ত নেয়, আর আমরা আন্তরিকভাবে সেই ব্যাপারে চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম যে আপনি যতই চেষ্টা করেন, ধরুন একটা গ্লাসের মধ্যে যে পরিমাণ পানি দরকার, এই পরিমাণ পানি দিলে গ্লাসটা মানে পানিটা পড়বে না, কিন্তু এর থেকে বেশি দিলে তো পড়বেই। তো যে প্রক্রিয়াটা আমরা করি সেই প্রক্রিয়া তো প্র্যাকটিক্যালি দিয়ে তো সেটাকে আমরা রক্ষা করতে পারছি না। কারণ কি? কারণ আপনি অ্যাট এ টাইম চাইতেছেন যে মহাসড়ককে ক্লিয়ার রাখবেন, আবার অ্যাট এ টাইম আপনার মহাসড়কের পাশে আপনি গরু হাঁটি দিতেছে, অ্যাট এ টাইম আপনার মহাসড়কের পাশে বাজার থাকতে হইতেছে, অ্যাট এ টাইম আপনার মহাসড়কে অবশ্যই ছোটো যান চলতে হইতেছে, তো অনেক আবার অ্যাট এ টাইম আপনার সেখানে মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে হইতেছে। তাহলে এত কিছু যদি আপনি একসাথে চান, তখন তো আসলে ইট ইজ নট পসিবল। একদমই ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কিছুই আসলে জানা গেল। আরো একদিন নিশ্চয়ই আমরা বসবো, এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে পরিবহনের পক্ষে কথা বলার জন্য সুযোগ দিয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টে কথা বলছিলাম ঈদে ঘরমুখ মানুষের যাত্রা বিড়ম্বনা না শুভযাত্রা। আমরা আশা করব ঈদে ঘরমুখ মানুষের যাত্রা শুভ হবে, এই প্রত্যাশায় আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।